ভারতীয় সবচেয়ে বড় সরকার পার্টি বিজেপি তাদের অফিসিয়াল পেজে আমার একটা ছবি রাহুল গান্ধীর সাথে নিয়ে তারা যেভাবে মানে করেছে খুবই আনফরচুনেট। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়। অনেকে বলেন যে এটা যুক্তরাষ্ট্র করে দিয়েছে বা যুক্তরাষ্ট্র, আমি এটা মনে করি না। এটা বাংলাদেশের মানুষেরই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, সকল দেশ এবং রাষ্ট্র তাকে ওয়েলকাম করেছে, তার সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। উনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন, লাইন পড়ে গিয়েছিল সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা। আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি বিশ্বাস করি ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। যদিও আমার কিছু রুলস রেগুলেশন থাকবে, কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে আমার মনে হয় যে আমি আউট অফ দ্য বক্স কাজ করার আমার সুযোগ আছে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি হয়ে এসেছেন যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তবু বলতে হয় বাংলাদেশের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে যিনি সবসময় ছিলেন সরব, হিজ এক্সেলেন্সি মিস্টার মুশফিকুল ফজল আনসারী। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক। জি, আমি বাংলায় প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দীর্ঘ সময় দেখেছি স্টেট ডিপার্টমেন্টে এবং জাতিসংঘে আপনি সব সময় বাংলাদেশের গণতন্ত্রহীনতা, মানবাধিকারের প্রশ্ন, বিচারহীনতা নিয়ে সরব ছিলেন। ওই সময়কার এমন কোনো তথ্য আমাদেরকে জানাবেন যেটি আমরা এখনো জানতে পারিনি? না, আসলে আমি যেটা করেছি সেটা সাংবাদিকতাই করার চেষ্টা করেছি, পৃথিবীর অপরাপর দেশগুলো যেরকম করে। এবং আপনি জানবেন জাতিসংঘ তো একটা আন্তর্জাতিক সংস্থা। আমরা যদি বলি একটা ক্লাব, ধরেন সকলেই সেখানে সদস্য, বাংলাদেশের সেখানে সদস্য। সেখানে ব্রিফিংয়ের ক্ষেত্রে জাতিসংঘ যেরকম জায়ান্ট মিডিয়া অর্গানাইজেশনগুলি, মিডিয়া আউটলেটগুলি যেরকম আছে, সেরকম বিভিন্ন দেশের ছোট ছোট মিডিয়া আউটলেটও প্রতিনিধিত্ব করে। আপনারা জানেন যে জাতিসংঘ যখন সাধারণ অধিবেশন হয়, যখন প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সেখানে যান, সেখানে একটা বিশাল সংখ্যক মিডিয়ার প্রতিনিধিরাও যান। তারাও চাইলে সেই ব্রিফিংগুলি কভার করতে পারেন, তারা অ্যাক্রেডিটেড। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাংবাদিকরা সেটা করেন না। তো এবং যাদেরকে নেওয়া হতো সরকার প্রধান যাদেরকে নিত, তারা সাংবাদিকতার চেয়ে তারা বেশি মানে অন্য কিছুতে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতো। তো যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। তবে আমার যেটা মানে বাংলাদেশের যখনই গণতন্ত্রহীন, শুধু বাংলাদেশ নয়, আপনি মিয়ানমারের যখন রোহিঙ্গাদের উপর আক্রমণ হলো, যেই কারণে আমি ইভেন ভারতে যে 20 কোটি মুসলমান সেখানে নিগৃহণের শিকার হচ্ছে, মাইনরিটিজরা, হিন্দুত্ববাদ যে উত্থান ঘটেছে, অনেকেই যেটা ইন্ডিয়ান জায়ান্ট সাংবাদিকরা আছেন তারা এটা অনেকে করেন। ইন্ডিয়ান অনেক সাংবাদিক আছেন যারা মুক্ত মতে বিশ্বাস করেন, ওয়াশিংটনে যারা আছেন, নিউ ইয়র্কে যারা আছেন, যারা মাইনরিটিজ বিষয়গুলো আনেন। আপনার মনে থাকবার কথা, ওয়াল স্ট্রিট জার্নালের সাবরিনা সিদ্দিক তিনি প্রশ্ন করেছেন, তিনি ইন্ডিয়ান নয়, তিনি আমেরিকান, এবং প্রাইম মিনিস্টার মোদীকে সরাসরি প্রশ্ন করেছেন যে তার কোনো মানে তিনি কোনো সেই অনুভব করেন কিনা যেভাবে নিগৃহণের শিকার হচ্ছে এবং তাকে নিয়ে কীভাবে ট্রল হয়েছে। তো যে সেই ধরনের ট্রলের শিকার আমি শুধু বাংলাদেশ নয়, ভারতেও হয়েছে। আপনি রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন, ভারতীয় সবচেয়ে বড় সরকার পার্টি বিজেপি তাদের অফিসিয়াল পেজে আমার একটা ছবি রাহুল গান্ধীর সাথে নিয়ে তারা যেভাবে মানে করেছে খুবই আনফর্চুনেট। এগুলো মুক্ত মতের ক্ষেত্রে এগুলো একটা প্রতিবন্ধকতা। কিন্তু এইসব ক্ষেত্রে আমি মনে করি যদি আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমার যদি এটা কোনো সমস্যা আমি মনে করি না। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে প্রশ্নে ফেরত আসি, আপনি যেটি বলেছেন যে অনেক বিষয়, ধরেন আমাদের কিছু আছে অন দ্য রেকর্ড, কিছু থাকে অফ দ্য রেকর্ড। আপনি ব্রিফিংয়ের পরেও স্পোক্স পারসন অনেক কথাই বলেন, সেটি অফ দ্য রেকর্ড থাকে, অনেক আলোচনা হয়, উনি পোডিয়ামে অনেকক্ষণ থাকেন। সেটা হলো একটা দিক ব্রিফিংয়ের বাইরে যাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি অফ স্টেট, বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমাদেরকে যারা পার্মানেন্ট করেসপন্ডেন্ট তাদেরকে আমন্ত্রণ করেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি মানে স্টেট ডিপার্টমেন্ট যদি উদাহরণ দিই, যে আপনাকে যখন পার্মানেন্ট আইডিটা দেওয়া হবে, একজন স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোম্যাট যেভাবে অ্যাক্সেস করতে পারবে, আপনিও সেই আপনাকে একটা পিন দেওয়া হবে। পিন দিয়ে আপনি ইউ ক্যান অ্যাক্সেস এনিওয়ার। এবং আপনি আপনি সেক্রেটারি অফ স্টেটের এখানেও, এর আগে আপনার ভেটিং হবে, আপনার সিকিউরিটি অনেকগুলি ক্লিয়ারেন্স থাকবে, কিন্তু ওয়ান্স ইউ আর ক্লিয়ার্ড, আপনি সিকিউরিটি দ্বারা ক্লিয়ার, তখন আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনি ইন্টারাক্ট করতে পারবেন। আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছেন তাদের সাথে উইথ অ্যাপয়েন্টমেন্ট আপনি করতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে বাধা নাই। আরেকটা হয় তারা বিভিন্ন অনুষ্ঠানাদিতে তারা দাওয়াত করেন। এবং আমি ন্যাশনাল প্রেস ক্লাবের দুটি কমিটিতে থাকার সুবাদে, ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট কমিটি এবং প্রেস ফ্রিডম কমিটি এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, সবচেয়ে প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, এবং বাংলাদেশের একমাত্র সদস্য হিসেবে আমি সেখানে থাকার সুযোগ, আমাদের প্রতিটি অনুষ্ঠানের প্রেসিডেন্ট আসেন, সেখানে অনেক জোকস টক্স হয়, আপনারা জানেন। তো এই ওয়াশিংটনের সবগুলো মিশন আমাদেরকে দাওয়াত করতো।
মানে তাদের অনুষ্ঠানাদিতে, তাহলে ব্যক্তিগত ইন্টারাকশনের সুযোগ হইতো, কানেকশন বিল্ড আপের সুযোগ হইতো। আর আপনারা যেটা দেখেছেন সেটা তো অন রেকর্ড, যেটি হলো বাংলাদেশের যখনই যে সমস্যাটি, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশকে আমার প্রায়োরিটি, যেহেতু আমি বাংলাদেশে গণতন্ত্রহীনতা ছিল, বাংলাদেশে গুম খুন ছিল, বাংলাদেশে বিচার ব্যবস্থার হুমকির মুখে ছিল, এবং বাংলাদেশের একটা বিশাল ধরনের একটা দুর্নীতি চলছিল এবং দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এই বিষয়গুলো যেরকমভাবে আনা, ঠিক তেমনিভাবে একজন সাংবাদিক হিসেবে আমি শুধু যে করছি তা না, পৃথিবীর অপরাপর দেশের সাংবাদিকরাও করছেন। আপনি যদি প্রেস ব্রিফিং খেয়াল করেন, 40-50 মিনিটের প্রেস ব্রিফিং দেখেন, রীতিমতো দেখবেন আপনি তর্ক যুদ্ধ চলছে। তো এরকম মানে আমেরিকা যে ফ্রিডম অফ প্রেসের জন্য, আমেরিকার 100টা সমালোচনা করা যাবে, আমিও সমালোচক, কিন্তু ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ক্ষেত্রে আমি বলবো আমেরিকা এখনো একটা তীর্থ বলা চলে। রাইট। আমি আরেকটি বিষয় জানতে চাই, যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এমন কোনো ওয়ে নাই যেভাবে সরকার সবাইকে চাপিয়ে রাখার চেষ্টা করে নাই। ওই মুহূর্তে আমরা অনেক কিছু জানতে পারিনি, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ ছিল। আন্তর্জাতিক মহলের তখনকার রিয়াকশন বা আপনার কাছে এরকম কিছু বিষয় আছে কিনা, মানে তারা কিভাবে এই বিষয়গুলোকে দেখছিল? প্রথমত হলো আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদের, যাদের রক্তে রঞ্জিত হয়ে আমরা একটি মুক্ত আবহ, মুক্ত পরিবেশ পেয়েছি এবং শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই যে ছাত্রদের যে একটা মানে তাদের যে ত্যাগ তিতিক্ষা এবং ছাত্র জনতা একাকার হয়ে বাংলাদেশের যে অভ্যুত্থানটি ঘটিয়েছে, এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু বাংলাদেশের ইতিহাস নয়, যখনই বিবরণ যেখানে তুলে ধরা হবে সেটি ইতিহাসে এটি স্থান পাবে গ্লোবালি। এবং এটি বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, বাংলাদেশের যে গুম খুনের সংস্কৃতি, এটা নিয়ে কিন্তু পৃথিবীর সকল সেন্সেবল রাষ্ট্র এবং সরকার এটি দীর্ঘদিন যাবৎ তারা প্রতিবাদ জানিয়ে আসছিল, তারা কনসার্ন, উদ্বেগ প্রকাশ করে আসছিল। এবং বাংলাদেশের যে একটা একদলীয় নির্বাচন ব্যবস্থা, যে তিনটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো, যেটি জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হলো, এটা কিন্তু সরকার কিন্তু আমলে নেয় নাই। আমরা দেখেছি যে তৎকালীন সরকার তারা এটাকে খুব ব্যঙ্গ বিদ্রুপ করেছে আন্তর্জাতিক বিশ্বের অবস্থানকে, এবং তারা মনে করেছে যে একটি দেশের বিশেষ কৃপায় তারা ক্ষমতায় থাকতে পারবে এবং তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না। তো এটি প্রমাণিত হয়েছে যে কোনো একটা বিশেষ দেশের কৃপায় জনগণকে দাবিয়ে রাখা যায় না, জনগণের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায় না, একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়। অনেকে বলেন যে এটা যুক্তরাষ্ট্র করে দিয়েছে বা যুক্তরাষ্ট্র, আমি এটা মনে করি না। এটা বাংলাদেশের মানুষেরই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিত্র একটা পেইজে অবস্থান করছিল বাংলাদেশের গণতন্ত্রহীনতার ক্ষেত্রে। আমি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি, ইনক্লুডিং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, দি ইউনাইটেড কিংডম অ্যান্ড অল আদার্স অ্যালাইজ অ্যান্ড পার্টনার্স। তারা একটা পেইজে ছিলেন যে যাতে বাংলাদেশে এইভাবে এটা চলতে পারে না। বাংলাদেশে একটা মানুষের, সবসময় আপনি দেখবেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ তারা বলেছে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং এটি এক ধরনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এবং সেই কারণে আপনি দেখবেন যে নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, সকল দেশ এবং রাষ্ট্র তাকে ওয়েলকাম করেছে, তার সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। উনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন, লাইন পড়ে গিয়েছিল সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যে উনি ওনার সাথে দেখা করবার জন্য। প্রেসিডেন্ট সাইড লাইনে নর্মালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনো বৈঠক হয় না, প্রেসিডেন্ট বাইডেন নিজে আগ্রহ ব্যক্ত করেছেন, তার সঙ্গে বৈঠক হয়েছে, সেক্রেটারি ক্লিন্টনের সাথে বৈঠক হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড অল এবং আদার যে ইয়েগুলো। তো প্রফেসর ইউনূস, আমার মনে হয় যে এটা বাংলাদেশের মানুষের, আমি প্রায় আলোচনায় বলেছি যে প্রফেসর ইউনূসের মতো একজন সরকার প্রধান ট্রানজিশনাল হেড হিসেবে, অবভিয়াসলি এটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্টের যে দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব যে নিয়েছেন তিনি, এবং তিনি যে এটি কিন্তু বাংলাদেশ আমি বলবো বেঁচে গিয়েছে। এবং এখান থেকে এটি একটা নতুন শুরু। যদি বাংলাদেশের সকল স্টেক হোল্ডার্স এটা যদি বুঝতে পারেন, বুঝতে সক্ষম হন, তাহলে বাংলাদেশ একটি নতুন যাত্রায় উপনীত হবে এবং বাংলাদেশের গন্তব্য খুব মানে একটা সুনির্দিষ্ট গন্তব্য স্থাপিত হবে, যেখানে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে সেটা বাস্তবায়ন হবে। তবে এখানে অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে, সকলের সেখানে মিলে অগ্রসর হতে হবে। বর্তমান সরকার একটি বড় পদক্ষেপ হচ্ছে আপনাকে রাষ্ট্রদূত হিসেবে, অ্যাম্বাসেডার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেয়া। আপনি একজন প্রমিনেন্ট জার্নালিস্ট ছিলেন, ওই পথগুলো সবই আপনার চেনা। আপনার নিউ অ্যাসাইনমেন্ট বাংলাদেশকে আরও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এটা কি কোনো চ্যালেঞ্জ হবে নাকি আরও বাড়তি একটা সুবিধা হলো আপনার জন্য? প্রথমত হলো, আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি চ্যালেঞ্জ নেওয়ার মতো মানে মানসিকতা আমার সব ক্ষেত্রে সবসময় ছিল এবং এখনও আছে। আমি চেষ্টা করবো অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান
বাংলাদেশের এটি অবশ্য আমি মনে করি না যে এটা খুব এক্সাইটেড আমি বলবো না। আমি সরকারের এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে আমার প্রতি স্নেহ বা আমার কাজের স্বীকৃতিকে যে ওনারা যে মূল্যায়নের দৃষ্টিতে দেখেছেন, সেই জন্য আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি। এটা অ্যাকসেপ্ট করা নিয়ে সমালোচনাও থাকতে পারে যে একটা রাষ্ট্রদূতের চাকরি হলো, চলে গেল, তো এটা একটা দিক হতে পারে। কিন্তু আমি মনে করেছি যে হ্যাঁ, আমি সরকারের সাথে কাজ করার সুযোগ আমার অতীতেও হয়েছে। আমি সবচেয়ে কম বয়সে বোধহয় রাষ্ট্রের হাইয়েস্ট অফিসে কাজ করেছি, তা 25 বছর আগে। তো এবং এটা আমি খুব বেশি মনে করি না যে খুব মানে লুক্রেটিভ মানে কিছু। তবে আমি মনে করি যে আমি যেটা সরকার যখন এই সিদ্ধান্তগুলো নেন, তখন আমি বলেছি যে আমি আসলে মানে চাকরি প্রত্যাশী নই, আমি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট। আমি যাতে যদি সরকার মনে করেন, কারণ এই সরকারের আমাদের সকলেরই ইচ্ছার প্রতিফলন এই সরকার, সুতরাং এই সরকারকে যদি আমরা অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান আমরা যদি সাপোর্ট করতে পারি নানা ক্ষেত্রে, আমি সাংবাদিকতা দিয়েও করতে পারি এবং করেছিও। এখন ধরেন সরকারের মেশিনারিজের সঙ্গে যুক্ত হয়ে আমি মানে গভর্নমেন্টের, এবং প্রফেসর ইউনূস কিন্তু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে যদি আমি ইনক্যাশ করতে পারি, এটা আমার জন্য মানে সবচেয়ে, এবং এখনই এটার মুখ্যম সুযোগ। তারপরে ধরেন একটা সেখানে এই বাংলাদেশ যদি একটা স্টেবিলিটির দিকে যায়, সকলের অংশগ্রহণে একটি যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, যেটি আকাঙ্ক্ষা দেশের মানুষের, সুতরাং সেই দিকে দাবিত করা এবং সরকারের সঙ্গে যুক্ত থেকে আমি মনে করি যে নট অনলি আমি হয়তো একটা পার্টিকুলার কান্ট্রির রিপ্রেজেন্ট করব, কিন্তু আমি মনে করি যে এটা আমি বিশ্বাস করি ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, যদিও আমার কিছু রুলস রেগুলেশন থাকবে, কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে আমার মনে হয় যে আমি আউট অফ দ্য বক্স কাজ করার আমার সুযোগ আছে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে ইন্ডিয়ার কিছু মিডিয়া সহ এদেশের মাইনরিটি সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই ক্ষেত্রে কি এই তথ্য সন্ত্রাস মোকাবেলায় আমেরিকা সহ বড় বড় যে দেশগুলো আছে, সেই জায়গায় কি আমাদের দেশ থেকে ওইভাবে প্রপার একটা ফিডব্যাক দেওয়া বা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে স্টেপ নিতে কিছুটা ব্যর্থতা দেখছেন কিনা? এই যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন আপনি যেটা বলেন, এটা ক্যাম্পেইন অ্যান্ড কোঅর্ডিনেটেড ফ্রম দি আদার সাইড, এবং শেখ হাসিনা সেখানে অবস্থান করছে এবং সেখানে দলে দলে তার স্থাপক শ্রেণী সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে এবং সেখানকার বিশেষ বিশেষ গোষ্ঠী তাকে সমর্থন করছে এবং এইগুলি উস্কে দিচ্ছে, যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেনি এবং যে ঘটনাগুলোর মানে বাংলাদেশের সরকার এবং জনগণের সাথে কোনো দূরতম সম্পর্ক নাই, তারা এগুলোকে এবং ভিন্ন ভিন্ন ঘটনাকে তারা মানে সামনে এনে একটা বিকৃত রূপ দেওয়ার চেষ্টা করছে। এবং এটি কিন্তু ফ্যাক্ট চেকিং করছে ফ্যাক্ট চেকার্স। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, নিউ ইয়র্ক টাইমস একটি সুন্দর রিপোর্ট করেছে, গ্লোবাল মিডিয়া কিন্তু এটি বোঝে এবং যার কারণে এখানে ব্যর্থ হয়েছে। মানে ওই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনটা একটা লাভ হয়েছে বাংলাদেশের ওই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন থেকে, যে সকল মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে, সকল রিগার্ডলেস পলিটিক্যাল পার্টিজ, সিভিল সোসাইটিজ অ্যান্ড অল র্যাঙ্ক অ্যান্ড ফাইল পলিটিক্যাল পার্টিসগুলো সকলে একতাবদ্ধ হয়েছেন যে এটাও চলতে দেওয়া যায় না, এটা আমাদের কাপ অফ টি, এটা আরেক দেশের কাপ অফ টি না, তো সুতরাং এটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে। তো সুতরাং একটা লাভ হয়েছে, সকলে ঐক্যবদ্ধ হয়েছে। দ্বিতীয় লাভ হয়েছে ইন্টারন্যাশনাল আউটলেটগুলো তারা তাদের ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে তারা এটা সঠিক জিনিসটি তুলে এনেছে। আপনি দেখেছেন বিবিসি ফ্যাক্ট চেক করেছে, এফপি করেছে, নিউ ইয়র্ক টাইমস বললাম, ইভেন ভয়েস অফ আমেরিকা ইংরেজি সার্ভিস তারাও একটি থরো রিপোর্ট, আমি অনেকগুলো রিপোর্ট দেখেছি, গার্ডিয়ান করেছে, অন্যান্য রিপোর্টগুলো আপনারা দেখবেন। কারণ এখানে কিন্তু উন্মুক্ত প্রথম যে সিদ্ধান্ত প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার নিয়েছে, এটাও একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল সাংবাদিক প্রবেশের সুযোগ ছিল না, সাংবাদিক পরিচয়। তো তারা নানা পরিচয়, কেউ কেউ সরকার নিয়ে আসতো তখন তাদের ক্যাম্পেইন করার জন্য, কিন্তু তাও সাংবাদিক পরিচয় আসতে পারতো না। কিন্তু প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার আসার পরেই উন্মুক্ত করে দিয়েছেন যে এনিওয়ান ক্যান কাম অ্যান্ড সি। উনি তো সবসময় বলেন যে আমরাও বলি আসেন দেখেন। তো সুতরাং এটা উন্মুক্ত, তারা এখানে সে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারে, তারা দেখতে পারে মাইনরিটিসদের সমস্যা আদৌ কী ধরনের ঘটনা ঘটছে, তো সেটা উন্মুক্ত। এটার জন্য আমি মনে করি না, তবে আমাদের মনে হয় যে আরও কোঅর্ডিনেটেড এফোর্ট নেওয়া দরকার, সরকার তরফে নেওয়া দরকার। আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা যেখানে থাকার কথা সে সেখানে নাই, যেটা বলার কথা সে সেটা বলছে না। তো এইটা একটা তো সীমাবদ্ধতা আছে, একটা আমূল পরিবর্তন এবং 15 বছরের যে মানে পুঞ্জীভূত যে সমস্যাগুলো বা যে অপশাসন, ইনস্টিটিউশনগুলো ধ্বংস,
সেখান থেকে ইভেন বাংলাদেশের মানসিকতাও, বাংলাদেশে আমি তো কিছুদিন যাবত বাংলাদেশে আছি, সেটাও দেখছি যে বাংলা এক ধরনের মানে মানে একটা আমি মানে মিলাতে পারি না অনেক ক্ষেত্রে অনেক কথাবার্তায় যে এবং একটা মেন্টাল ট্রমাও বলতে পারেন। আমি মানুষকে দোষারোপ করছি না, যে মানুষ 15 বছরের যে মানে ভিতরে তার ক্ষোভ আছে কিন্তু প্রকাশ করতে পারছে না, ঘৃণা প্রকাশ করতে পারছে না। এই যে সব কিছুর যে একসাথে যে বিস্ফোরণ ঘটেছে, যার কারণে ধরেন আপনি দেখবেন বিভিন্ন ধরনের দাবি দাওয়া মানুষের তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথে তারা সামনে আসা, তারপরে তাদের যে বঞ্চনার যে গ্লানি সেটা নিয়ে তারা সামনে আসে। সুতরাং সব মিলিয়ে এক ধরনের মানে একটা পাহাড় সমস্যা নিয়ে সরকারকে ডিল করতে হচ্ছে সব ক্ষেত্রে। সুতরাং এটাও একটা সমস্যা, এবং এটাকে আরো কোঅর্ডিনেটেড ওয়েতে এবং সকলেরই, আমি মনে করি না যে এটার জন্য সরকারের জন্য বসে থাকতে হবে, এবং কেউ বসেও নাই, অনেকেই করছেন, অনেকে আপনারা চিনেনও না, বা তারা হয়তো মানে ইন্টারন্যাশনালি তারা কিন্তু তাদের লেখনীর মাধ্যমে, কানেকশনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে এগুলোর জবাব দিচ্ছেন, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা বুঝে গিয়েছে যে এটা মানে ক্যাম্পেইন, কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন ফ্রম দি আদার সাইড। জি, আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিচ্ছেন। আমরা জানি যে আমেরিকান ফরেন পলিসিতে খুব একটা পরিবর্তন আসে না, মানে যদি প্রশাসনের চেঞ্জও আসে, কিন্তু কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে বড় ধরনের একটা বায়োল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে চেঞ্জেস আসতে পারে। আপনি কি মনে করছেন? না, প্রথমত হলো আপনি যেটা বললেন যে ইউএস পলিসিতে বিশেষ করে কান্ট্রি লাইক বাংলাদেশ এগুলা এইসব ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসে না। এর আগেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তখন ভাবা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প বোধহয়, কারণ এর আগে শেখ হাসিনার সরকার যখন আসে তখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন প্রেসিডেন্ট, তো তখন বাংলাদেশের মানুষ আশা করছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে বোধহয় পরিবর্তন ঘটবে বা পরিবর্তন, এটা বাংলাদেশের একটা মানে সাধারণ মানুষের এক ধরনের কোনো মানুষের একটা প্রত্যাশা। একটা ইন্টারভিউ দিচ্ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা, তাকে এক সাংবাদিক প্রশ্ন করছিলেন যে তার শাসনামলে কোনটা সবচেয়ে বেশি খারাপ কাজ হয়েছে বলে মনে করেন। তা আমার দেশটার নাম মনে নাই, উনি বলছিলেন ওই দেশের রেজিম পরিবর্তন করতে যাওয়া সরকারের ঠিক হয় নাই বলে তিনি মনে করেন। অর্থাৎ সরকার, যুক্তরাষ্ট্র মানে তারা যে মানে রেজিম চেঞ্জ করা অথবা এখানে এসে উপযাজক হয়ে, এই প্রেসিডেন্ট ট্রাম্প বিগত তার যে পলিসিগুলি এবং এগুলি সমগ্র দুনিয়া জুড়ে সমালোচনা, এবং বিশেষ করে প্যারিস এগ্রিমেন্ট থেকে চলে আসা, আপনার তারপরে ন্যাটোতে ফান্ড কমিয়ে দেওয়া, এগুলো মানে গ্লোবালি যে আমেরিকার যে ইনভলভমেন্ট, সেখান থেকে সে বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু সংকুচিত করছে, সরিয়ে নিচ্ছে, এবং তার যে সো-কল্ড মেক আমেরিকা গ্রেট এগেইন এই ধরনের যে মানে তার যে মানে পলিসিগুলো, উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকেই তার অগ্রাধিকার, এটা ন্যাশনাল ইন্টারেস্ট। সেই কারণে যেমন অন্যান্য সময় আমরা দেখি যে ইন্টারন্যাশনালি একটা গার্জিয়ানশিপের ভূমিকায় থাকে যুক্তরাষ্ট্র, কিন্তু আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি, মানে বিগত ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যে সরকার, তার মধ্যে আমরা দেখেছি যে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে, বিজনেস ওরিয়েন্টেড বিষয়গুলোকেই তারা প্রায়োরিটির মধ্যে রেখেছেন। তো এই ক্ষেত্রে এটা হলো এক ধরনের মানে তৃপ্তির ঠেকুর আর কি, যে সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই কি একটা পালিয়ে যাওয়া সরকার এবং তার স্থাবক শ্রেণীর যে সুবিধা হবে, এটা মানে গাছে বেল পাকলে কাকের কি। আচ্ছা, আরেকটি বিষয়, উনি তো কিন্তু তার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। এটা কি মানে নির্বাচনী একটা স্ট্যান্ড ছিল? হ্যাঁ, এটা হলো ট্রাম্প ক্যাম্পেইন থেকে করা হয়েছে, কারণ ওই যে তখন কিন্তু উনি না, অনেকেই দিয়েছেন সংখ্যালঘুর, তখন যে একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন হচ্ছিল তখন, যে সংখ্যালঘুরা এখানে মারা হচ্ছে, সকলে হত্যার শিকার হচ্ছে, এবং এইভাবে একটা ক্যাম্পেইন হয়েছে। এই ক্যাম্পেইনের জবাবে অনেকে রিঅ্যাক্ট করেছেন, তারপরে তারা আবার এটার কারেকশনও দিয়েছেন, ইভেন কি শশী থারুর পর্যন্ত আমরা দেখেছি এটা। আর ওনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেটা হচ্ছে যে তার ক্যাম্পেইন থেকে এটা করা হয়েছে, এবং তার নামে একটা ফেক আইডি করা হয়েছে। এই ফেক আইডি থেকে প্রতিদিন মনে হচ্ছে যে ট্রাম্প বোধহয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যেভাবে করা হয়, এবং তার যথেষ্ট ফলোয়ারও আছে। তো এগুলার থেকে এগুলা করা হয়, এগুলো অবশ্য নজরে আনা হয়েছে, মানে যারা নজরে আনবার তারা এনেছেন। তো এটা এক ধরনের মানে অসুস্থতা, যেমন এই যে ট্রাম্পের ছবি নিয়ে এখানে রাস্তায় নামানোর নির্দেশ দিল শেখ হাসিনা, যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, তারপরে এরা নামলো,
তো এটা মানে এটা নিয়ে খুব ব্যাপকভাবে এটা নিন্দিত হয়েছে যে মানে একটা কোথায় প্রেসিডেন্ট ট্রাম্প, কোথায় তার মানে ইলেকশন, এবং এখানে বাংলাদেশে তার ছবি নিয়ে এইভাবে মিছিল করতে হবে, এই যে একটা মানে বিকৃত যে একটা চিন্তা, জি। এবং এটা কিন্তু মানে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই ধরনের একটা ভ্রান্ত বিকৃত চিন্তা তারা করতে পারে। একটু প্রশ্ন করতে চাই, অনেকেই একটি পক্ষ আসলে বলবার চেষ্টা করছেন যে আপনি খুবই সরব ছিলেন, লাখ লাখ ডলারের বিনিময়ে আপনাকে পে করা হতো, আপনি আসলে কত পেতেন এই সমস্ত প্রশ্ন করার জন্য? হ্যাঁ, প্রথমত হলো এই সুবিধাটা, এটা যে একটু তথ্য পেলে আমি টাকাগুলো আদায় করে নিতে পারতাম আর কি, যে তাহলে আমার যথেষ্ট টাকা পাওনা আছে বলে আমি মনে করি। তো এটা হলো প্রথমত হলো এটা হচ্ছে নিজের একান্তই মানে আপনারা যারা সাংবাদিকতা করেন এগুলা, এবং প্রথমত হলো আমার এটা একটা একাগ্রতা যে আমি দেশের প্রতি এই জিনিসটার আমি প্রথমত আমি মনে করেছি যে আমি সাংবাদিক, আমি বাংলাদেশে যেটা করেছি, আমি তো এখানে ডিপ্লোমেটদের নিয়ে অনুষ্ঠান করেছি টেলিভিশনে। এই টেলিভিশন আমাকে কত টাকাই বা দিয়েছে। আমি এখানে কূটনৈতিক রিপোর্টার ছিলাম, একটি জাতীয় দৈনিকে, অন্যান্য পত্রিকায় কাজ করেছি। তো সুতরাং এটা হলো মানে সাংবাদিকতাকেই আমি মানে পেশা হিসেবে বেছে নিয়েছি। মাঝখানে কিছুদিন আবার অর্থ কষ্টের জন্য অন্য কাজও করি, ওয়ার্ল্ড ব্যাংকেও আমি কনসালটেন্ট ছিলাম। তো আমি যখন লন্ডনে ছিলাম তখন আমি সানডে টাইমসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে বোঝার জন্য, আমাকে তারা বেতন দিত না, বাট তারা আমাকে একটা সার্টেন ইয়ে পর্যন্ত দিত যে এটাকে বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার ফরেন ডেস্কে। তো আমার কথা হলো যে আমি এটা বোঝার চেষ্টা করেছি যে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়া তারা কিভাবে কাজ করে এবং আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো মানে এগুলা হলো, আমি যদি টাকা চাইতাম তাহলে কিন্তু অনেক অনেক পাইতাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত সরকার আমাকে অনেক ধরনের অফার দিয়েছিল, রাষ্ট্রদূতের অফার, টাকা পয়সা, এগুলা তো এটা ভিজিবল, আপনার অনেক রিপোর্টও হয়েছে। তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী সে তো এসে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো, এটা তো এখানকার জাতীয় মানব জমিন সহ অনেকে দেখেছি রিপোর্ট করেছে। তো এগুলি ইন্টিগ্রিটি, কমিটমেন্ট, এগুলি পয়সা দিয়ে কেনা যায় না, এগুলোর কোনো পয়সার কোনো ভ্যালু নাই। আপনি উড্রু উইলসন সেন্টারে গেস্ট মডারেটর হিসেবে কাজ করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, আমরা দেখেছি যে আপনার বর্ণাঢ্য কেরিয়ার, বিভিন্ন সেক্টরে আপনি ভূমিকা রেখেছেন। আপনি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন। ওই সময়কার একটু অভিজ্ঞতা আমরা জানতে চাই। হ্যাঁ, আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করার সুযোগ হয়েছে। তখন আমি একজন সাংবাদিকই ছিলাম, এখনও কিন্তু অনেক সাংবাদিক কাজ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে। তো এটা একটা এক্সাইটমেন্ট ছিল তখন, এক ধরনের বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স। তখন আমার অনেকটা এক্সপোজার হয়েছে, আমি তখন মানে সাংবাদিকতায় অনেকটাই নবীন। তখন আমার এই অংশগ্রহণটুকু হয় সরকারের সাথে, এবং তার প্রেস উইংয়ে থাকার সুবাদে মানে যেটা বললাম যে মানে জানাশোনা হয়েছে, এবং আমি ইন্টারন্যাশনালি আমিও তখনও আমার কিছুটা এক্সপোজার হয়েছে। আমি এগুলা অনেকের সঙ্গে যোগাযোগ থাকার ফলে পরবর্তীতে সেটা দেখেছেন যে পরবর্তীতে সেটাকে আমি কাজে লাগাতে পেরেছি, এটা একটা দিক। তারপরে যখন আমি দেশের বাইরে চলে গেলাম, দেশের বাইরে কিন্তু আমি কাভার করতে গিয়েছিলাম, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পরে আপনারা দেখেছেন জাতিসংঘ মহাসচিব তখন বান কি মুন ছিলেন, ওনাকে প্রশ্ন করার ফলেই 2015 সাল থেকে আমার প্রবলেম শুরু হয়। আমাদের যে নিউজ এজেন্সি সেটা বন্ধ করা হয় চিঠি দিয়ে, আমাদের 7টা পিআইডির অ্যাক্রেডিটেশন কার্ড একদিনে বন্ধ করা হয়। এটা কোয়াইট বড় ছিল। আমরা অনেককে এসে আমরা এটা গঠন করেছিলাম জাস্ট নিউজ, অনেকে প্রায় 40-45 জন ছিলেন সেখানে সব মিলিয়ে এক সময়। তো যাই হোক, এটা বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু বন্ধ করি নাই, আমাদের অফিস বন্ধ হয় নাই। তারপর অফিসের স্থান ত্যাগ করতে হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ যেহেতু সরকারের আমাদের অনেকে জেলে ছিল। আমাদের সহকর্মী সে তাকে নিয়ে গিয়েছিল আরেকজন ক্রাইম রিপোর্টার ছিল, সে অবশ্য তার অন্য সাংবাদিকতার কারণেই, আর সরাসরি আমাদের জাস্ট নিউজের কারণে না, বাট সে আমাদের এখানে ছিল। তো অনেকেই আমাদের এখানে নানা ধরনের নিগৃহণের শিকার হতে হয়েছে, কারণ আমি এই সমস্ত থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথেও আমার একটা সংশ্লিষ্টতা হয়। আমরা নিজেরাও একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করি রাইট টু ফ্রিডম নামে, যেটির প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইল। আমি সেখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করছিলাম। আমার এই রাষ্ট্রদূতের দায়িত্বের কারণে আমি এটাকে রিজাইন করেছি। এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জন ড্যানিয়েল লুইজ, উনি এখানকার ডিসিএম ছিলেন, ইউএস এম্বাসির ডেপুটি চিফ অফ মিশন। উনি কিন্তু তারা কিন্তু খুবই বাংলাদেশের ডেমোক্রেসির জন্যে, হিউম্যান রাইটসের জন্য খুবই মানে তৎপর এবং কাজ করছেন বিনা পারিশ্রমিকে। অনেকে মনে করতে পারেন, কিন্তু তারা তাদের
আপনি দেখবেন যে তাদের ইচ্ছা থেকে, তাদের আগ্রহ থেকে এবং বাংলাদেশের সাথে তাদের এমন একটা বন্ডেজ হয়েছে যে সেটার থেকে তারা মানে অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম অনেকেই মানে বাংলাদেশকে নিয়ে তারা কাজ করেন। বাংলাদেশে তারা ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রসপারাস বাংলাদেশ দেখতে চান বলে কাজ করেন। ফর্মার অ্যাম্বাসেডররা যারা এখানে কাজ করে গিয়েছেন তারাও মাঝে মধ্যে সেখানে মিলিত হন, সেখানে আমারও থাকার সুযোগ হয়। ধরেন অ্যাম্বাসেডর মার্শা বার্নিকার্ট, উনি এখনও কাজ করছেন স্টেট ডিপার্টমেন্টে। উনি বোধহয় ওই আমাদের এখানে HR বলে, মানে সব ধরনের এটার চিফ, উনি সিলেক্টেড বাই দি প্রেসিডেন্ট। অ্যাম্বাসেডর পিটার হাস, অ্যাম্বাসেডর মাইলাম এবং অন্যরাও আরও যারা আছেন সকলে, অ্যাম্বাসেডর ডেনমোজিনা, তো তারাও বিভিন্ন সময় একত্রিত হন। তারা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশকে তারা হেল্প করতে চান। বাংলাদেশের ডেমোক্রেসি ভালনারেবল, সকলেই এটা এক বাক্যে তারা স্বীকার করেন তখন। এবং খালেদা জিয়াকে আপনি কিভাবে কেমন দেখেছেন কাছের থেকে? হ্যাঁ, উনি যেটা হলো মানে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথমত হলো উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার যে বিশেষত্ব দেখবেন, উনি দেশের 5টা এলাকায় বিভিন্ন আলাদা আলাদা এলাকার থেকে উনি কিন্তু বিশাল ম্যান্ডেট নিয়ে, এবং এটা কম্পিটিটিভ ইলেকশন ছিল, ইনক্লুসিভ ইলেকশন ছিল, সেখানে তিনি নির্বাচিত। মানুষের মধ্যে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা এখনো আজ পর্যন্ত, আজ অবধি। এবং তাকে যে ধরনের অন্যায় অত্যাচার করেছে মানে, এবং আপনি দেখেন যে আল্লাহর কি বিচার, তিনি কীভাবে এখন সুমর্যাদায় প্রতিষ্ঠিত। এবং ওনার সঙ্গে কাজ করার সুবাদে দেখেছি যে উনি কিন্তু প্রথমত হলো উনি খুবই প্রো ডেমোক্রেটিক এই কারণে, যেমন একটা উনি কোনো জিনিস কিন্তু চাপিয়ে দিতেন না। অনেকে হয়তো তাদের মতলবী চিন্তাভাবনা থাকতো, মানে আমি বলছি না যে এটা খুব একটা মানে বিএনপির বিগত 5 বছর একদম মানে সোনায় সোহাগা ছিল, তা না। কিন্তু আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ইন্টেনশন থেকে উনি একটা সিদ্ধান্ত বলতেন আপনারা কি বলেন, বলে ওইটা উনি ক্যাবিনেটে ছাড়তেন বা যেই সাব কমিটির মিটিং হচ্ছে সেখানে ছাড়তেন। তারপরে সেখানে আলোচনার মাধ্যমে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিতেন। তারপরে ওনার ডিকটেশন দেওয়ার ক্ষমতা ছিল, মানে প্রচুর রকমের, মানে উনি নিজে ডিকটেশন দিতেন। তখন অনেক মানে আমাদের যারা সহকর্মী, আমি সরাসরি অবশ্য আমি মানে আমার উপরে আমাদের সুপারভাইজার ছিলেন প্রেস সেক্রেটারি, তো উনি যখন মানে ওনার সাবজেক্টটা উনি বুঝতেন, উনি যখন যেটা বলতেন তার এই জিনিসগুলো ছিল আর কি। অনেকের ধারণা হতো মানে আমার কাছে কোনো জিনিস মনে হচ্ছে গড গিফটেড, মানে উনি যে ওনার যে রাজনীতিতে আসা, উনি তো কিন্তু খুব এক্সপার্ট পলিটিশিয়ান ছিলেন না, উনি কোনো প্রফেশনাল ছিলেন না। একদম ঘর থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর উনি রাজনীতিতে আসছেন, সকলে ওনাকে নিয়ে আসছেন। আসার পরে উনি একটা মানে ঝঞ্ঝার মধ্যে পড়ে গেলেন, এরশাদের বিরুদ্ধে লড়তে হলো, কী ধরনের ওনাকে নির্যাতন নিগৃহণের শিকার হতে হলো। তারপরে সরকার প্রধান হলেন। তো সরকার প্রধানের পরে ওনার যে মানে, এবং উনি বিরোধী দলের প্রতিও কিন্তু উনি চেয়েছিলেন মানে একটা সহনশীল অবস্থা তৈরি করতে। এই সহনশীলতাটাকে আবার তখন আওয়ামী লীগ দুর্বলতা ভাবলো। এবং দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা শুধু একটা ইলেকশনই হলো, যেহেতু কনস্টিটিউশনের মানে রিফর্মস করতে হলে, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করতে হলে পরে পার্লামেন্টের 2/3 মেজরিটি লাগবে, যার কারণে ওই যে ইলেকশনের কথা বলা হয় সেটি করে উনি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ইলেকশন করে উনি মানে অপোজিশন নেত্রী হলেন। আপনি খুবই জনপ্রিয় হ্যালো এক্সেলেন্সি নামে একটা প্রোগ্রাম, জনপ্রিয় কিনা জানি না বাট করতাম। জি, হ্যালো এক্সেলেন্সি প্রোগ্রামে আপনি হোস্ট ছিলেন এবং অসংখ্য অ্যাম্বাসেডরকে, কূটনীতিকদেরকে আপনি প্রশ্ন করতেন। আজকে আপনি একজন কূটনীতিক হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনাকে আমরা প্রশ্ন করছি, কেমন ফিল হচ্ছে আপনার? না প্রশ্ন ধরেন না, এটা ঠিকই, মানে এটা আমি তো প্রশ্ন করেই অভ্যস্ত, তো আবার প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে আমাদের। এটা দুদিক থেকে আছে, যেমন আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবের, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে যে আমাদের প্রায় প্যানেল ডিসকাশন হয়, বিভিন্ন বিষয়তে প্যানেলিস্টরা আসেন, তখন তারা আবার প্রশ্নও নেন। এক সাংবাদিক আরেক সাংবাদিককে প্রশ্ন করছেন, সেইটা সেই ওরিয়েন্টেশন, সেই এনভায়রনমেন্টটা সেখানে আছে। তো এটা ঠিক যে এই যে এটা হলো এক্সচেঞ্জ অফ ভিউজ, আমি আপনারটা শুনছি, আপনি আমারটা শুনছেন, এবং এইটা আমি মনে করি না যে মানে খুব একটা কনফ্রন্ট করে, এটা খুবই মানে প্রাসঙ্গিক। শেষ প্রশ্ন করতে চাই, নতুন বাংলাদেশকে আপনি আন্তর্জাতিক মঞ্চে রিপ্রেজেন্ট করবেন, কেমন দেখতে চান নতুন বাংলাদেশকে? বাংলাদেশকে আমার খুব বেশি চাওয়া নাই বাংলাদেশের বিষয়ে। যেমন আমরা অনেকে বলি না যে আমরা জাতি হিসেবে দরিদ্র হতে পারি, কি দেশ হিসেবে দরিদ্র হতে পারি, জাতি হিসেবে গর্বিত, কিন্তু এইগুলা কেবলই কেতাবি কথাবার্তা ছিল দীর্ঘকাল। এবং আমরা ছোট ছোট বিষয়গুলো আমরা দেখি, যেমন খুব হতাশ হই যে প্রথমত হলো
আমরা যদি নিজেরা একটু সেন্সেবল হই তাহলে কিন্তু জাতিগত পরিবর্তন এইভাবেই আসে। যেমন আমাদের চলাফেরার ক্ষেত্রে, আমাদের কথা বলার ক্ষেত্রে, আমরা যখন কথা বলি তখন ধরেন ভিনদেশী একজন থাকলে তাকে খুব সমীহ করে কথা বলি, বা খুব স্বাভাবিক যে ভাই আপনার কলমটা একটু দেন তো, আমি কলমটা নিয়ে কাজ করে নেন, তাকাচ্ছিও না, কিন্তু এই যে কলমটা নিলাম তাকে যে একটা ধন্যবাদ দেয়া, ধন্যবাদ। তারপরে আমাদের দেশে একটা অদ্ভুত সংস্কৃতি আছে, মানে অদ্ভুত একটা কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি এখানে বিনয়ী হলেন তো আপনাকে বলা হবে বেকুব, আর আপনি অ্যারোগ্যান্ট হলে বলবে আপনি পার্সোনালিটি সম্পন্ন। তো এই যে বিনয়ের যে ব্যাপার, মানে সব লেভেলে, আপনি ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তারা দেখবেন নিম্ন স্তরে কথা বলা কর্মকর্তাদের সাথে যখন কথা বলে যে সুপেরিয়রিটি, মানে এটা অদ্ভুত, মানে মনে হচ্ছে যে লর্ড, আর যে করছে সেও এরকম মনে হচ্ছে যে সে মুনিব। মানে এই যে একটা মানে শ্রেণী বিন্যাস এবং যে কালচার বাংলাদেশে গড়ে, আমি প্রসপারাস বাংলাদেশে যাচ্ছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কালচারাল পরিবর্তনটা দরকার। আপনি ক্লিনটনকে পায়, হ্যাঁ ক্লিনটন হাউ আর ইউ টুডে, ব্লিংকন হাউ আর ইউ, তার জুনিয়র অফিসার সিনিয়র অফিসার কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের দেশে যে একটা সামন্তবাদী ব্যবস্থা ব্রিটিশরা করে দিয়ে গিয়েছে, এবং এইটাকে যে আমরা দীর্ঘকাল ধরে লালন করছি দুই দিক থেকেই। আপনি দেখবেন যে ভক্তি শ্রদ্ধা করছে তার দরকার নাই, কিন্তু কোনো প্রয়োজন নাই, কিন্তু যেভাবে করছে এবং যে সুপেরিয়র অবস্থানে যাচ্ছে সে যে এই ভেদাভেদটা, তাহলে আর বৈষম্য দূর হইল কোথায়? তাহলে তো বৈষম্য থেকে গেল সমাজে। সুতরাং কালচারাল যে বৈষম্য আছে, অভ্যাসগত যে বৈষম্য আছে, সেই বৈষম্যটা সব একদিনে সম্ভব হবে না, বাট আস্তে আস্তে মানে পরিবর্তন মানে হওয়া দরকার, মানুষের মধ্যে সমতা দরকার। কারণ এই দেশের আপনিও নাগরিক, আমিও নাগরিক, আপনিও ট্যাক্স দেন, আমিও ট্যাক্স দিই, হয়তো আপনি ট্যাক্স দেন অনেক বেশি, আমি হয়তো স্বল্প মাত্রায় ট্যাক্স দিই, কিন্তু এই দেশের উন্নয়নে আমার একটা কন্ট্রিবিউশন আছে। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি জমি চাষ করি, আমার কন্ট্রিবিউশন আছে। আপনি হয়তো বড় অফিসে বসে বড় কর্তা। তো এই যে বৈষম্যগুলো, আমাদের মনে হয় এটা দরকার আগে প্রথমত মানুষের মানসিকতার। অনেকে বলছেন যে সংস্কার করতে হবে দেশের, সংস্কার যদি আমাদের মানসিকতার সংস্কার না হয়, আমরা যদি আমরা বিদেশে যাই দেখি, কিন্তু আমরা শিখি না। তো এই জন্য আমি এই জন্য বিদেশে যাওয়ার পক্ষেও, যে তখন আউটলুকটা অনেক ব্রড হয়, একটু মানে জানাশোনার মানে দেখেও শেখা যায় অনেক কিছু। তো এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো বাংলাদেশে আপনি যে প্রশ্নটি করেছেন, যে বাংলাদেশের খুব বেশি চাওয়া নাই, বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আপনার এবং আমার আমানতদারিতে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল এবং মানুষের ভয়েসকে সে ইকো করবে অথবা রিপ্রেজেন্ট করবে। এটা হলো একটা চাওয়া, যে বাংলাদেশের মানুষের যে আমানতদারি প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের একটা সম অধিকার, মিনিমাম লেভেলের একটা সম অধিকার থাকবে। এটা সম্ভব না এই বাস্তবতায়, কারণ আমরা অনেকেই বলি সাম্য, কি কি কথা আছে না, মানবিক মর্যাদা, বক্তৃতায় কিন্তু খুব শোনা যায়। আপনি দেখবেন একজন হুজুর ওয়াজ করতেছেন, মানে একটা উদাহরণ দেই, যেমন উনি খুব সুন্দর, হাজার হাজার মানুষ তার সামনে বসে আছে, তিনি ওয়াজ করছেন যে অমরের খেলাফতি সম্পর্কে, বলছেন যে অমর যখন, অথবা কোনো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি যখন খুতবা দিতে যাবেন তখন তিনি একটা কাপড় শুকাচ্ছেন, আরেকটা কাপড় তিনি ওয়েট করছেন ওটা শুকালে পরে যাবে। তারপরে উনি যখন তার ভৃত্য যখন উট নিয়ে যাচ্ছে, উনি অর্ধেক পথ উনি গেলেন, অর্ধেক পথ তার ভৃত্যকে উঠালেন, কিন্তু তার পেছনে একটা লোক কিন্তু 8 ঘন্টা ধরে বাতাস করছে। ওই ওয়াজটা যখন সে করছে, তার পেছনে কিন্তু একজন লোক, সে বলছে না যে আমাকে, এটা ডিসক্রিমিনেশন, একটা লোক দাঁড়িয়ে সে বাতাসই করছে, কিন্তু আমি ওয়াজ করছি সাম্যের ওয়াজ। তো এই যে আমাদের যে মানে মানসিকতা, আমি যদি নিজে পরিবর্তন না হই, তাহলে আমার কথায় সমাজ ইনফ্লুয়েন্স হবে কিভাবে? সে শুনবে, হয়তো সুর ভালো, আমি বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এরকম, কিন্তু সমাজ পরিবর্তনে আমি এই কারণে উদাহরণ দিলাম, এই সমস্ত ওনাদেরকেও যথেষ্ট ভূমিকা আছে। কারণ বাংলাদেশ একটা ধর্মপরায়ণ দেশ, যারা ইসলামিক কথাবার্তা বলেন, ধর্মের বা সব ধর্মেরই যারা কথাবার্তা করেন, তাদেরকে রেসপেক্ট করে মানুষ। সুতরাং রেসপেক্টের জায়গা থেকে আগে আমাকে সেটা তো পালন করতে হবে, তারপরে না আমাকে বলতে হবে। তো আমরা যা, ওই যে রবীন্দ্রনাথের কথা একটা কথা আছে না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, যাহা পালন করি যাহা বিশ্বাস, এক্স্যাক্টলি আমার, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো, মানে এই বিষয়গুলোর থেকে আমাদের মানে একটু একটু করে বের হয়ে আসতে হবে, তাহলে পরে আমরা একটা সমাজ, নাহলে আমরা সমাজের একটা কেতাবি কথাবার্তা হবে যে আমরা বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ব, কখনোই সম্ভব না যদি আমাদের ব্যক্তি লেভেলে, পারিবারিক লেভেলে, আমার কাজের অ্যাটমসফিয়ার যদি আমি সমতা আনতে না পারি। আপনার এবং আমাদের সবার এই চাওয়া পূরণ হোক। এক্সেলেন্সি, উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে এবং বাংলা ভিশন, অত্যন্ত পুরনো টেলিভিশন চ্যানেল, এবং বাংলা ভিশন চেষ্টা করেছে, আমি দেখেছি বাংলা ভিশনের সীমাবদ্ধতা তো ছিলই, এবং নানা ধরনের নির্যাতনের, স্টিম রুলারের প্রতিধ্বনি ছিল, মানে
তারা অনেক ধরনের থ্রেট ছিল। Right. তো এই থ্রেটের ভিতর দিয়েও বাংলাদেশের কোনো মিডিয়া চেষ্টা করেছে কাজ করতে, এর মধ্যে বাংলা ভীষণ একটি। আমি সেই জন্য যারা নানা প্রতিবন্ধকতার ভিতরেও যারা কাজ করেছেন তাদেরকে আজকের এই দিনে আমার শুভকামনা জানাতে চাই এবং গুরুত্বরত সমৃদ্ধি কামনা করছি। জি, অ্যাগেন থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।